আমির হাওলাদার, এক ছদ্মবেশী উপাখ্যান। লেখনীতে ইলিমা বিহেরোজ। পর্ব সংখ্যা ৪। পদ্মজা পাথরের মতো নিশ্চিল হয়ে গোসলখানার পিঁড়িতে বসে রইল। তার ভেজা শাড়ির আঁচলটা সযত্নে মেঝেতে লুটিয়ে পড়ে খাচ্ছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। এক বুক হাহাকার নিয়ে সে ভাবল, এমন একান্ত মুহূর্তে উনি কি করে ওই কুৎসিত ইঙ্গিতটা দিতে পারলেন? কেন মাঝখানে অন্য এক পুরুষকে টেনে এনে সব তছনছ করে দিলেন? তার গলার কাছে একদলা কষ্ট দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মানুষটার সামান্যতম অবহেলা, তার অবিশ্বাসের খোঁচা সইবার ক্ষমতা যে তার নেই। কোনো মতে দ্রুত গোসল শেষ করে বেরিয়ে এসে দেখল আমি নিচতলার গোসলখানা থেকে গোসল সেরে ঘরে ঢুকছে। তার চেহারাটা থমথমে হয়ে আছে। পদ্মজার অভিমানী গলার প্রশ্ন করল, এমন করছেন কেন আপনি? আমির আয়নার সামনে দাঁড়িয়ে রুক্ষভাবে তাকালো। রুক্ষ তোয়ালেতে দিয়ে নিজের ভেজা চুল মুছছিল। আয়নার দিকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নির্বাক কণ্ঠে বলল, কেমন করছি? পদ্মজার কণ্ঠস্বর ক্ষোভে কেঁপে উঠল। আপনার কি মনে হয় আমি ওই ভদ্রলোককে ভালোবাসতাম? কোন ভদ্রলোকের কথা বলছো? পদ্মজা বিস্ময়ে বিমূর্ত হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে অস্ফুট স্বরে বলল, আপনি সত্যি জানেন না আমি কার কথা বলছি? আমি রুক্ষ স্বরে বলল, জানি না, তুমি বলো। পদ্মজার কথা বাড়ালো না, রুচি পেল না যেন। অভিমানে বুক ফেটে যাচ্ছে তার। ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হতে পেছন থেকে আমির ভারী গলায় বলল, আজ ভার্সিটিতে কাউকে চড় মেরেছ? পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। শত বারণ করা সত্ত্বেও আমির যে ছায়ার মতো তার পিছে গুপ্তচর লাগিয়ে রেখেছে, সে খবর পদ্মজার নখদর্পণে। বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস দমনের রেখা শান্ত স্বরে সে স্বীকারোক্তি দিল, মেরেছি। ওইখানে লিখন সহ ছিল। বলতে বলতে আমি সরাসরি পদ্মজার চোখের মণি বরাবর তাকালো। পদ্মজা মুহূর্তের জন্য বিদ্যুৎ স্পষ্ট হলো যেন। আমিরের চোখে শান্ত শীতলতা ছাপিয়ে সে দিক দিক করে আগুন জ্বলছে। হিংসে আর আদিম অবিরুদ্ধকর সে ভেতরে ভেতরে ঘা করে দিচ্ছে পুড়ে। অফিসে থাকাকালীন কবির যখন জানালো পদ্মজার রুদ্রমূর্তি দেখে দূর থেকে লিখন সে মুগ্ধ চোখে তাকিয়েছিল, মুসকি মুসকি এসেছিল, তখন থেকে আমিরের মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে রক্ত চড়ে বেড়াচ্ছে। কুত্তার বাচ্চার এত বড় স্পর্ধা! পদ্মজার সাহসিকতার সুধা পান করে। তার উপর আবিষ্কার করলো পদ্মজার স্মৃতির পাতায় লিখন শাহের ভাগ। আমির উন্মাদ হয়ে যাচ্ছে। যদি হাতে নাগালে পেত তবে আজই ওই লিখন শাহের মাথা খুলিটা গুলি মেরে উড়িয়ে দিত। পদ্মজা কৈফতের সুরে বলল, আমি জানতাম না উনি ওইখানে আছে। তাছাড়া আমি তো আপাদমস্তক বোরকা দিয়ে নিকাবে ঢাকা ছিলাম। উনি আমাকে চিনলেন কি করে? ভালোবাসার চোখে চিনেছে। বলতে বলতে আমিরের চোর শক্ত হয়ে গেল। থমথমে মুখ করে আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে চড়াতে লাগলো। পদ্মজা বুক ফোটা কষ্ট নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার কি মনে হয় আমি আগে থেকে জানতাম উনি ওইখানে আসবেন? পদ্মজা সন্দেহ করার মতো দুঃসাহস বা স্পর্ধা তার ধারেই নেই। পদ্মজা সতীত্বের কালেমা লেপন করা। আগে সে হাসি মুখে মৃত্যুবরণ করে নিবে, কিন্তু তার বুকের গহীনে আজ হীন সম্মতা বিষাক্ত সাপের মতোই দংশন করছে লিখন শাহ। ঠিক পদ্মজার মতোই অভিজাত্য ভরা অসম্ভব সুদর্শন এক পুরুষ। আর সে নিজে তামাটে গায়ের রঙের এক মানুষ। সমস্ত আড়াল কত বড়ই বলে ভুবন মোহিনী পদ্মজার স্বামী যদি আরেকটু রূপবান হতো। তাই তো দৌর্দ প্রতাপশালী আমিরও হিংসের কানগলিতে দিশেহারা। সেখানে নিজের গায়ের রং সে নিজেও হীনসম্মতায় ঋদ্ধ। বিধাতা কি অদ্ভুত রসিকতা! প্রেম কত প্রভাবশালী রূপকেও, পুরুষকেও এক লহমায় নিরুদায় অসহায় করে তুলেছে। আমির পদ্মজার পাশ কাটিয়ে যাওয়ার সময় জানালো, রাতে আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে বের হতে হবে। পদ্মজা কিছুটা থমথম খেলো, শুধালো, হঠাৎ চট্টগ্রাম কেন? সকালে খবরটা এলো জরুরি তলব পড়েছে। পদ্মজা আমিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, এমন কি হলো যে রাতেই যেতে হবে? জাপানি রায়াররা খবর না দিয়েই পরিদর্শনে আসছে। আমাদের যে 3 পিসমেন্ট চিংড়ি বন্দরে জাহাজ ওঠার অপেক্ষা আছে, সেগুলোর নমুনা নাকি ওরা ল্যাবে পাঠাবে। তা পাঠাক না, আমাদের মাছ তো ভালোই। এই ব্যবসা গরমের বন্দরের মাল পড়ে আছে, ল্যাবে পাঠানোর নামে যদি ওরা দুদিন দেরি করে,
তবে সব মাছ পচে গন্ধ ছড়িয়ে যাবে। আর একবার যদি ওরা রিপোর্ট লেখে যে মাছে ব্যাকটেরিয়া বা সমস্যা আছে, তবে সারা জীবনের জন্য ব্লক লিস্টে হয়ে যাবে। জাপানিরা খুবই কড়া। চিন্তা করো না, চট্টগ্রামের কাস্টমস কমিশনার আমার চেনা। আমাকে কল ভরেই ওর সাথে বসতে হবে। ফাইলটা সই করিয়ে মালামাল জাহাজে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কয়েক লাখ টাকার মাল, ব্যাপারটা কেবল ব্যবসা না, আমার ইজ্জতেরও প্রশ্ন। তাহলে আর দেরি করবেন না, রাতে রওনা দিন। আপনার সুটকেসটা গুছিয়ে দিচ্ছি, দুজনের জন্যই যাবেন তো? আমির জুতা পরতে পরতে উত্তর দিল, 5-6 দিন। শুনে পদ্মজার বুকটা ধক করে উঠল। শুনেই পদ্মজার বুকটা ধক করে উঠল। বিস্ময় নিয়ে বলল, এতদিন? আমির দ্রুত পথে বেরিয়ে যেতে পদ্মজা পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েকটা দিন আগেই আমিরকে ছাড়া কাটানোর কথা ভাবতে শূন্যতা তাকে গ্রাস করে নিত। এর আগেও তো সে আমিরকে ছাড়া থেকেছে, কিন্তু সেই বিচ্ছেদগুলোতে আমিরের মন খারাপটা ছিল প্রখর। যাওয়ার অন্তত 2 দিন আগে থেকে সে ঘুরকোনো হয়ে থাকতো, পদ্মজার আশেপাশে থাকার মতো ছায়ার মতোই লেগে থাকতো। রাতে দীর্ঘযাত্রায় বেরোবে, হাতে বিন্দুমাত্র সময় নেই, তবুও মানুষটা এমন অস্থিরভাবে বেরিয়ে গেল। তাছাড়া চট্টগ্রামে যেতে তো এখন ট্রেনের সুগম পথ রয়েছে। তবে কেন এই 5-6 দিনে দীর্ঘ সফর? একরাশ বিষণ্ণতার সঙ্গী নিয়েই পদ্মজা ক্ষিপ্ত হাতে রান্নাঘরে চলে গেল। রান্না শেষও করলো। আসন্ন 5 দিনের জন্য সুটকেস গুছিয়ে রাখলো। গোছাতে গিয়েও তার নজর কাড়ল খাটের এক কোণে পড়ে থাকা 3টা শুভ্র জুঁই ফুল। দুপুরে আমির এগুলো নিয়ে এসেছিল, কিন্তু পরিস্থিতির জটিলতায় হয়তো আর তাকে দেওয়া হয়নি। ফুলগুলো হাতে নিয়ে পদ্মজা কিছুক্ষণ চুপ করে বসে রইল। যাবার সময় নিশ্চয়ই উনি অনুতপ্ত হবেন, নরম স্বরে কথা বলবেন, কিন্তু সে তখন কিছুই তাতেই ধারা দিবে না। অনড় থাকবে নিজের অভিমানে। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন হয়ে ধরা দিল। আমির ফিরে এসেছে চুপচাপ, পোশাক পাল্টালো। পদ্মজা তাকে ছায়ার মতো অনুসরণ করলেও মুখে কুলু পেটে রইল। কেনই বা সে আগে কথা বলবে? এত ভক্তি, এত ভালোবাসার পরও যখন বিনা কারণে সন্দেহের তীর বিদ্ধ করেছে, তখন চুপ থাকাটাই শ্রেষ্ঠ প্রতিবাদ। অন্যদিকে আমিরের হৃদয়ে চলছিল আরেক দহন। সে ভাবছিল বিদায়ের মুহূর্তে দাঁড়িয়েও পদ্মজা একবার এগিয়ে এসে তাকে কিছু বলবে। একবারও কি বলা যেত না, আমি কেবল আপনারই, আপনার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু আপনারই বাস? সামান্য দুটো কথা কি এতটুকু বলা যেত না? তিক্তটা ধুয়ে দিতে পারতো, কিন্তু না। পদ্মজার দুর্লভ জেদ তাকে চুপ থাকতেই বাধ্য করেছে। লিখন শাহ নামটা শুনলেই যেন পদ্মজার মুখছবিতে অস্বস্তির রং ফুটে ওঠে। হোক না কেবল স্মৃতি, তবুও কেন অন্য পুরুষের ছায়া তার প্রেয়সীর মনস্পটে আগুনের মতো লেগে থাকবে? আমিরের খারাপ লাগা কিছুতেই কমলো না। সে চলে যেতে উদ্যত হলো। না পেরে পদ্মজা শেষমেশ ভাঙা গলায় বলেই ফেলল, এতটুকু তুচ্ছ কুকুরটাও যদি পাশে মিনিট 2 বসে থাকে, তাকে আজীবন মনে রাখা যায়। ওইটা তো ছিল আমার জীবনে পাওয়া প্রথম চিঠি। সেই স্মৃতিটুকু মনের কোণে ভেসে ওঠা কি খুব বড় অপরাধ হয়ে গেল? আমের কোনো উত্তর করলো না। বিষণ্ণ ভরা ক্লান্ত চেহারাটা গম্ভীর্য নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তে পদ্মজার 2 চোখ ছাপিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো এক নিমিষে সাজানো ঘরটা মরুভূমির মতো শূন্য হয়ে গেল। থমকে গেল পৃথিবীর সমস্ত স্পন্দন। বুকের ভেতরটা হু হু করে উঠল, হাহাকার করে উঠল তার। মানুষটা এভাবে কিছু না বলেই চলে যেতে পারলো? গাড়িতে বসার পর থেকে আমি থম মেরে রইল। ইঞ্জিন চলতে চাকা গড়াতে লাগলো রেল স্টেশনের অভিমুখে, যেখানে থেকে নিশুতি রাতে ট্রেন তাকে নিয়ে যাবে নেত্রকোনার আনন্দপুরে। যাত্রাপথে তারা খেয়াল নেই। তার মস্তিষ্ক জুড়ে চোখের সামনে বারবার ভেসে উঠছে পদ্মজার জল ছলছল চোখ দুটো। একটা অপরাধ বোধে কুরে কুরে খাচ্ছে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে মেয়েটাকে। অভিমানী পদ্মজা হয়তো সারা রাত কেঁদে কেটে কাটাবে। এমনিতেও 2 দিন বাদে রমজান শুরু। উপোসের দিনগুলো মেয়েটা একা থাকবে, পাশে কেউ নেই। এইটাই তো বড় কষ্টের। তার উপর যাওয়ার আগে এমন রুক্ষ ব্যবহার কি খুবই দরকার ছিল? পাশে বসে থাকা নবাব লক্ষ্য করছিল আমিরের বিষণ্ণতা। আমিরের দীর্ঘ সফরের সঙ্গী সে। প্রশ্ন করবে করবে
করেও সাহস পাচ্ছিল না। হঠাৎই নিস্তব্ধতা ভেঙে আমির আদেশের সুরে বলল, গাড়ি থামাও। গাড়ি যখন এতটা সংকীর্ণ গলির গোলকধাঁধায়, সেখানে গাড়ি ঘোরানোর ন্যূনতম জায়গা নেই। পুরো গলি তার পার করে আবার ঘোরানো যাবে। গাড়ি থামাতেই আমির দ্রুত নেমে গেল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, সামনে গিয়ে তোমরা অপেক্ষা করো, যতক্ষণ আমি ফিরছি। আকাশে তখন চাঁদের লেশমাত্র নেই, কেবল আগুনিতি নক্ষত্রের মেলা। সেই তারার আলোয় আমির দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। নবাব ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, টাইটান ফজরের আগে ফিরবে বলে মনে হয় না। যখন ফিরবে তখনই বুঝতে পারবে। সকালে ট্রেন ধরতে হবে। অযথা এখানে সময় নষ্ট না করে চলুন বাড়ির সামনে গিয়ে দাঁড়ান। ওইখানে কিছুক্ষণ চোখ বুজে নেই। কথা শেষ করে আয়েশ করে সিটে গা এলে দিল। আমি তখন হাঁটা রেখে প্রায় দৌড়াতে শুরু করেছে। ঝড়ের বাতাসে শো শো করে পা বাড়িয়ে বাড়ির দিকে যাচ্ছে সে। বাড়ির সদর দরজায় পৌঁছে সে ব্যাকুল হয়ে কলিং বেল টিপল। ভেতর থেকে মনা দরজার ছিদ্র দিয়ে চোখ রেখে দেখলো। আগন্তুককে পরখ করতেই পর মুহূর্তেই কপাট খুলে দিল। আমি দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসলো। পদ্মজা তখন আলমারি থেকে এক হাত রেখেই ঝুঁকে কাঁদছিল। তার এলোমেলো বেনিতে দুপুরে 3টে জুঁই ফুল অভিমানে নুয়ে পড়েছে। পায়ের শব্দ শুনে চমকে তাকালো। আমিরকে দেখা মাত্রই তার হৃদস্পন্দন থমকে গেল। তপ্ত মরুভূমিতে হঠাৎই আসমান ছিঁড়ে বৃষ্টি নামলো। যেমন অনুভূতি তেমনই এক অনুভূতি হলো তার। সে যেন সেই ভালো লাগার মুহূর্তে রূপ নিল এক তপ্ত অভিমানে। পদ্মচার টলটলে চোখের জল আমিরের বুকে তীরের মতোই বিঁধল। সে নিজেকে অপরাধী সাব্যস্ত করল। কেমন পুরুষ সে, যে তার প্রিয়তমার চোখের জলের কারণ হয়। এগিয়ে যেতে চাইলে পদ্মচা অভিমানে দরজা বন্ধ করে দিতে চাইল। আমির আটকে ফেলল। আকুল হয়ে বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। বলতে বলতে দুহাত বাড়িয়ে পদ্মচাকে আগলে নিতে চাইল, কিন্তু পদ্মচা এক ঝাপটায় সরিয়ে দিল তাকে। বুক জুড়ে আসা দীর্ঘশ্বাস নেমে নোনা জল বাঁধল, মানছে না যেন। রুড়ো কণ্ঠে বলল, বলতে হবে না কোথায় যাচ্ছিলেন, চলে যান। আমির হার মানল না। সে আরো জোরেভাবে পদ্মজাকে নিজের বাহুডোরে নিতে চাইল। পদ্মজা ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো। খারাপ লোক, আমাকে ছুবেন না। আমি তার হাতের বাঁধন আরো শক্ত করতেই পদ্মজার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করলো, তোমাকে সন্দেহ করার এক মুহূর্ত আগেই আমার মরণ হবে। বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করিনি। আপনার যা ইচ্ছা তাই করেন। পদ্মজা আমিরের বুকে এলোপাথারি কিল থাপ্পড় বসাতেই চিৎকার করলো, যখন দূরে দূরে ঠেলে দিবেন উপেক্ষা করবেন, আবার যখন ইচ্ছা অধিকার ফলাবেন। আমি কি মাটির পুতুল? আমির বিচলিত হলো না, বরং পদ্মচার অবুঝ আঘাতগুলো বুক পেতে সঁপে নিল। হাত রাখলো পদ্মচার দোকালে, জোর করে চোখের পানি মুছে দিল। ব্যাকুল হয়ে বলল, খুব হিংসে হচ্ছিল, অসহ্য হিংসে। কেউ দূর থেকে তোমাকে পাওয়ার আশায় অপেক্ষা করছে। কেউ একজন আমার অস্তিত্বের অস্বীকার করে তোমার প্রথম প্রেম, প্রথম লজ্জা, প্রথম অনুরাগের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। আমি সইব কি করে? আমি বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছিলাম। মনে ভয় কাজ করছিল, যদি কোনো দিন আমি না থাকি, তবে অন্য কারো ভালোবাসার জোয়ারে তুমি ভেসে যাবে না তো? আমির বলতে বলতে থেমে গেল। লিখন শাহের একরক্ষা মরণপণ ভালোবাসার শক্তিকে সে মনে মনে ভয় পায়। তার অনুপস্থিতিতে লিখন শাহের সাধনার ফল দেবে না তো? আমির পদ্মচার চোখের দিকে তাকিয়ে কান্নারত স্বরে উপর উঠতে দিল, আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? আমি কার প্রেমে মরেছি সেটা বড় হলো না। আপনার কি মনে হয় না আপনার অনুপস্থিতিতে আমি অন্য কারো ভালোবাসার কাছে আত্মসমর্পণ করব না? শুধু আপনিই ভালোবাসতে জানেন, আর কেউ পারে না। আপনার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য কি আপনার আছে? অভিমানে কাঁপতে থাকা পদ্মচাকে নিজের পাঁজরের সাথে পিষে ফেললো আমির। অন্যের হাতটা পদ্মচার পিঠে বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলো। হাজারবার পারবো, ক্ষমা করে দাও, খুব বড় ভুল হয়ে গেছে আমার। তুমি আমার দু চোখের আলো, আমার অবুঝ তোতা পাখি, আর কেঁদো না। পদ্মজা দুহাতে আমিরকে সরিয়ে বলল, সরুন, আমি আপনাকে কোনোদিনও
কোনো কিছু বোঝাতে পারিনি, আর আপনিও কোনোদিন বুঝবেন না। একবারও আপনার মাথায় এলো না এই মেয়ে একজনের প্রেমে পড়ে ছাই হয়ে গেছে, সেই ছাই কি অন্য কেউ? আর কোনোদিন প্রেমের আগুন ধরবে না এখানে, অন্য কেউ তো এখানে ধরাতেও পারবে না। বলতে বলতে পদ্মজা এক ঝাপটায় দূরে সরে গেল, পালঙ্কের এক কোণে গিয়ে বসলো। আমির হাড় বাঁধানোর পাত্র নয়। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসলো, অধিকার নিয়ে পদ্মজার কোলে মাথা রাখলো। বলে, বোকা গাধা, তাই বুঝিনি, আমার ভুল হবে না আর। এই প্রভুত্ব তৃষ্ণার্ত পানির মতোই সে পদ্মজাকে বলল, এবারের মতো মাফ করে দাও। পদ্মজা কয়েকবার আমিরের কথা ঠেলে সরিয়ে দিল, বলতে চাইলো না তার সাথে কথা। মাথাটা আরো জমে গেল যেন কোলে। পদ্মজা আবারও সরে যেতে চাইল, বারংবার চেষ্টায় সে ব্যর্থ। তবে তার সব প্রতিরোধ ভেঙে জল হয়ে গেল আমিরের অকুল আত্মসমর্পণের ভিড়ে। সে অশ্রু মুছে গিয়ে অজান্তে খানিকটা নাক টানলো শব্দ করে। সেই শব্দ কানে যেতে আমিরের বাঁধন কিছুটা আগলা হলো। সে সুযোগ পেল যেন। পদ্মজা দ্রুত পায়ে দরজার কাছে চলে গেল। আমির তা স্থিরভাবে দেখল। দুপুর থেকে যে মানুষটা অকারণে সন্দেহে অবহেলায় পুড়িয়ে খা করে দিচ্ছে, এখন কোনো সহজে সে সেই জালে, তার মায়ের বোনা জালে দগ্ধ করতে এসেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছু একটা ভেবেই দাঁড়ালো সে। এত অভিমান ওর সহজে ভাঙতে চায় না। সে এগিয়ে গেল। পদ্মজার চিবুকে নিজের দু হাতের তালুমেল ধরতেই টলটলে দুফোঁটা অশ্রু জল হাতে তালুতে পড়ল। আমি সে অশ্রুকণা নিজের সারা মুখে মেখে নিল আতরের মতো। তারপর পদ্মজার অভিমানী মুখের দিকটাই তাকালো। পদ্মজার শরীর যেন থরথর করে কেঁপে উঠল, তবুও সে নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আজন্ম লালিত জেদটা ভাঙতে আমির এক পা পিছিয়ে শুধালো, চলে যাব? পদ্মজা মুখটা ফিরিয়ে উত্তর দিল, চলে যান। আমির আবারও একই প্রশ্ন করলো, কণ্ঠস্বর আরো আকুল হলো, চলে যাব? পদ্মজা এবার নিজেকে সামলে নিয়ে বলল, যান। আমির আবারও এক পা পিছিয়ে গিয়ে শেষবারের মতো জিজ্ঞাসা করলো, চলে যাব? তার তৃষ্ণার্ত চোখ দুটো পদ্মজার দিকে নিবদ্ধ। পদ্মজা নিজের শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে মাথা নিচু করে আর চোখে দেখলো আমিরের পিছু হটা। এবার সে আর কোনো শব্দ করলো না। পাছে যদি সত্যি চলে যায়। আমির এবার দরজার দিকে ঘুরে শেষবার ঘোষণা দিল, তবে গেলাম। মুহূর্তেই ব্যবধান। পেছন থেকে দুটো হাত তাকে ঝড়ের বেগে আষ্টে পিষ্টে নিল। হাতের মালিক তার সমস্ত অস্তিত্ব দিয়ে চিৎকার করতে চাইল, যাবেন না, আমাকে ফেলে কোথাও যাবেন না। সে আরতি তার মুখে আনা হলো না। সবাই তো আর মুখ ফুটে ভালোবাসার দাবি জানাতে পারে না, কিন্তু আমি ঠিকই বুঝে নিল পদ্মজার না বলা কথাগুলো। ঠোঁটে ফুটে উঠল তার বিজয়ের হাসি। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ধারে পুরানো গুদাম ঘটিতে ব্যবসার গরমের পচা গন্ধ, পাটের গন্ধ। আলমগীর গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে গুদামের পেছনের দরজা দিয়ে ঢুকলো। তার মুখে একটা কালো রুমাল বাঁধা, মাথায় হাস্কি টুপি, শুধু চোখ দুটো বের করা। ভেতরে টিমটিম করা একটি লণ্ঠন জ্বলছে। লোহার বড় খাসটার সামনে যেতেই আলমগীরের বুকটা ধক করে উঠল। ভেতরে দুটো মেয়ে, তার মধ্যে নীল শাড়ি পরা মেয়েটা গুটিসুটি মেরে বসে আছে। ধুলো আর বালির ফর্সা হাত পা মাখামাখি। আলমগীর পকেট থেকে টর্চ বের করে আলোটা ফেলতেই মেয়েটা হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলোর তীব্রতা মেয়েটি যখন মুখ সরালো, আলমগীর পাথর হয়ে গেল। ক্ষীণ খাড়া নাক আর ঠিক ডাগর ডাগর বিন্দু সম কালো তিল। এই তো সেই নীলুফার। পদ্মজার সঙ্গে এই মেয়ে কতবার দেখেছে সে, কত হাসি কত কথা। নীলুফা বড় বড় চোখ করে সামনে তাকাতেই মুখোশধারী লোকটার দিকে তাকিয়ে রইল। তার চোখে দুটো জলে ভেজা। আলমগীর চলে যেতে নিলে অবিশ্বাসে মাথা নাড়তে নাড়তে নীলুফার বলল, চেহারা ঢাকবেন না আলমগীর সাহেব। আলমগীরের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। 2-3 আগের কথা, আমিরের এই গোডাউনে এসেছিল আলমগীরের সাথে। লোহার ছিদ্র দিয়ে সম্ভবত নীলুফা তাদের অবয়ব চিনে নিয়েছে। আলমগীর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নীলুফার চোখের মণি লণ্ঠনের আলোয় চিল করছে। সে ঘৃণামাখা গলায় বলে, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার আড়ালে যে
করবার চলে সেটা কি পদ্মজা জানে? তার শান্ত কণ্ঠ বলে দিচ্ছে বিগত দিনগুলোর ভয়াবহ দুদিন আগের সব সত্য সে নির্ভয় হজম করে নিয়েছে। তার ভেতরে কোনো ভয়ার্ত তরুণী নেই, বরং এক আহত বাঘিনী রাজ করছে। আলমগীর হিমশীতল জবাব দিল, না জানে না, আর জানানোর জন্য তুমি এদেশে থাকবে না। নীলুফার বুকটা যন্ত্রণায় ডুকরে উঠল। সেটা সে প্রকাশ করল না। প্রতিকূল পরিস্থিতিতেও তার স্বভাবসুলভ তেজ অটল রইল। সে সরাসরি আলমগীরের চোখের দিকে তাকিয়ে বলল, কি চান আমার কাছে? কি চান আপনি? আর আপনার মুখোশধারী হওয়া আমির হাওলাদার। তুমি দাসী হতে চলেছ নীলুফার। নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নাও। আলমগীর দ্রুত পায়ে অন্ধকারপুরে বেরিয়ে যেতে লাগলো। নীলুফার চিৎকার করে বলল, আমি জাহান্নামের গরদ ভেঙে বেরিয়ে আসবো, আসবই আসবো। আলমগীরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা নীলুফার ভেঙে পড়ল। সেই তেজস্বী কণ্ঠস্বর একটু আগের গুদাম কাঁপিয়ে দেওয়া দিচ্ছিল, তা এখন লহমায় যেন অবরুদ্ধ কান্নায় পরিণত হলো। খাঁচার স্যাঁতসেঁতে কোণে টুকটুকে মুখ গুজে সে হাউমাউ করে কেঁদে উঠল। লেখিকার নোটস 1। যেহেতু এই গল্প পাঠকদের জন্য লেখা, তাই আমি আমির হাওলাদার বা যারা আমির পদ্মজার রসায়ন পছন্দ করেন তাদের জন্য 2 পর্ব শুধু আমির পদ্মজা নিয়ে লিখলাম। পরবর্তী পর্বগুলো তাদের রসায়ন কম থাকবে, অভিযোগ করবেন না প্লিজ। আমিরের অন্য জগৎটা নিয়েও তো লিখতে হবে। নোটস 2। নীলুফার আর নবাবকে মনে রাখবেন। বলেছিলাম না আমি নিজেকে নিজের কাল্পনিক চরিত্র নিয়ে একটা ইউনিভার্স বানাবো, তাদের মধ্যে নীলুফার খুব বিশেষ কেউ হবে। सुन सको तो सुनो दर्द दिल।